সো ডেজমোজোম জিনিসটা কি? টিস্যু, এই টিস্যু মানে কি বলো তো? কি জানি সুমাইয়া, বলো হোয়াট ইজ টিস্যু? সেলের একটা গ্রুপ যেটা একটা ফাংশন কালেক্টিভলি করবে সেটা। হ্যাঁ, যেটার ফাংশন কালেক্টিভলি করবে, সংজ্ঞা পরিপূর্ণ হয় না, আরেকটু বলো। আরেকটা আছে, সেম অরিজিন থাকবে। সেম অরিজিন মানে এক্টোডার্মাল, মেসোডার্মাল, নইলে এন্ডোডার্মাল। যদি একটা টিস্যুর মধ্যে 100টা কোষ থাকে, সবগুলা কোষই আইদার এক্টোডার্মাল হবে, এন্ডোডার্মাল হবে, অথবা মেসো, মানে অরিজিন কি থাকবো? সেম থাকবে। কথা বুঝতে পারছো? সো দেখো ভাই, টিস্যুর মধ্যে কি ক্লাম্প অফ সেল থাকে না? তোমার কি মাঝে মাঝে মনে হয় না এই সেলগুলা কেন ক্লাম্প হয়ে থাকে? এই সেলগুলো ডিসপ্লেস হয়ে যায় না কেন? মানে কেন একসাথে লাইগা থাকে, কেন ডিসপ্লেস হয়ে যায় না? মাঝে মাঝে মনে হয় না কেন ডিসপ্লেস হয়ে যায় না? কারণ এই দুইটার মধ্যে একটা জাংশন থাকে। কথা বুঝতে পারছো? ধরো এই সেলটারও যদি আমি, এই দুইটা সেলটা যদি আমি বড় করে দেখাই, ধরো এই একটা কোষ, এই একটা কোষ, রাইট? আচ্ছা, এই দুইটার মধ্যে কি থাকে? একটা, এইখানে একটা প্রোটিন থাকে, এইখানে একটা প্রোটিন থাকে। এই দুইটা প্রোটিন একটা আরেকটার এই যে এইভাবে ধরে রাখে। কথা বুঝতে পারছো? সো এটারই বলে ডেসমোজোম। এগুলোরই কি বলে? ডেসমোজোম। আচ্ছা, এখন কথা হইলো ভাই, এরকম হইতে পারে না যে ফসফোলিপিডের এই অংশগুলা ভাঙ্গা গেল? হইতে পারে না? ধরো সাপোজ কোনো ট্রমার কারণে এই অংশটুকু ভাঙ্গা গেল। দাঁড়াও আমি তোমার দেখাই। এটার মধ্যে একটা প্রবলেম হইলো, দাঁড়াও আমি এটা দিয়ে দেখাই। তো আমরা পড়তেছিলাম যে এখানে যে প্রোটিন, এই প্রোটিনটা কি করে ভাইয়া? কোষগুলোরে কি করে? টিস্যুর মধ্যে ধরে রাখে একটা কোষ। এই কারণেই টিস্যুগুলা ক্লাম্প আকারে থাকে, নাহলে তো সইরা যাইতো। পানির আমরা কি জানি এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে না ভাইয়া এখানে? এই ফ্লুইডকে অলওয়েজ মুভমেন্ট করে। তাহলে এমন হইতে পারে না যে মুভমেন্টের কারণে এই এই সেলটারে ভাষায় নিয়ে গেল, কিন্তু এটা তো হয় না। টিস্যুতে কি হয়? সেলগুলা ক্লাম্প আকারে থাকে, কখনো একটা থেকে আরেকটা কি হয় না? ডিটাচ হয় না। কেন ডিটাচ হয় না? কারণ এই টিস্যু সেলসগুলোর মাঝখানে কি থাকে? ডেজমোজোম থাকে। কথা বুঝতে পারছো? এখন কথা হলো একটা প্রবলেম এই জায়গায়, এখানে প্রবলেমটা হলো, ধরো এরকম হইতে পারে না ভাইয়া যে এই যে কোনো কারণে ধরো এই সেলের এই অংশটুকু হইলো কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। মানে সেল মেমব্রেন, এটা তো সেল মেমব্রেন, রাইট? এটা কোষঝিল্লি। কোষঝিল্লি মানে বুঝো? সেলের বাইরের যে মেমব্রেনটা থাকে। কোষঝিল্লির ক্লাস কিন্তু আমরা, তোমাদের দুইজনের কাজ হইব আজকে যত রেকর্ডেড ক্লাস আছে সবগুলো দেখা। এই কারণেই আমি তোমাদের দিছি। দেখো আমার রেসপন্সিবিলিটি কত আমি এখানে তোমার নাম্বার নিয়ে তোমারে পাঠাইছি, ঠিক আছে? আমার কি ঠেকা পড়ছে? কেন পাঠাবো? এই কারণে পাঠাইছি যাতে তোমরা দেইখা আসো, যাতে ওদের সাথে সমান তালে চলতে পারো। ওরা তো এখন রকেটের মতো চলতেছে, আর তোমরা ঠেলা গাড়িও কিনা ওইটা আমি জানি না। এই কারণেই আমি পাঠাইছি, এতটা আমি রেসপন্সিবল। এইটা থেকে তুমি গেস করতে পারো আই হোপ। আমি রায়াতের বাপরে ফোন দিয়া ওর কাছ থেকে নাম্বার নিয়া ওর নাম্বার সার্চ কইরা পাঠাইছি। কত ঠেকা আমার বুঝো? যার আসলে গায়ে বাতাস লাগানোর কথা সেই গায়ে বাতাস লাগায় না। আমি কি করবো? দেখো এখন দেখো তাহলে ভাই কি হয়েছে, এই দুইটা কি হয়ে গেছে? ধরো ভাঙ্গে গেছে। এখন ভাঙ্গে গেলে কি ডেজমোজোম সহ নষ্ট হয়ে গেল? আচ্ছা, ডেজমোজোম সহ নষ্ট হয়ে গেল, এরপরে ভাই কি তোমার এখন ডেজমোজোম সহ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখো এইখানের এরপরে কি কোষগুলো তো সইরা যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা, অ্যাকচুয়ালি কোষগুলারে শক্তভাবে ধরে রাখতে হইলে ভাইয়া শুধু মেমব্রেন ধরে রাখলে চলবো? মানে শুধু এই পার্টটা জোড়া দিলে চলবো? নাকি ধরো একটা গাছ শক্তভাবে মাটির উপরে দাঁড়ায় থাকতে হইলে তার কি রুট কি অনেক ভিতরে দিতে হয় না? অ্যাঙ্কর করতে হয় না? কথা বুঝতে পারছো? তো রুট তো অনেক ভিতরে দিতে হয়। তাহলে ও যদি খালি এই জায়গায় ধরে রাখে তাহলে কি ভাই হবে? তাহলে ওর কি ভিতরে কি দিতে হইব? রুট দিতে হইব। তো কিছু ফাইবার আছে, এই ফাইবারগুলোরে বলে টোনোফাইব্রিল। কি বলে? ফাইব্রিল মানে কি? সুতার মতো কিছু একটা, তাই না? ফাইব্রিল মানে তো বুঝো, ফাইবার মানে কি? তন্তু, সুতার মতো কিছু একটা। সো এই টোনোফাইব্রিলগুলা এই ডেজমোসোমের সাথে লাগানো থাকে। টোনোফাইব্রিল হলো এক ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কথা বুঝতে পারছো? আমরা পড়বো, এখনও পড়ি না এগুলা। কোষীয় কঙ্কাল পড়ছো না? পড়ছো? সাইটোস্কেলিটন কয়টা ছিল? কি কি?
মাইক্রোটিউবিউলস, মিডিয়েট ফিলামেন্ট, এই যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হলো টনোফাইব্রিল। কথা বুঝতে পারছো? সো এটা হলো একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যেটা কার সাথে যুক্ত থাকে ভাইয়া? ডেসমোজোমের সাথে যুক্ত থাকে। কেন যুক্ত থাকে ভাইয়া? ভিতরে অ্যাঙ্কর করার জন্য, যাতে দুইটা কোষ অনেক কি মানে ভিগারাসলি একে অপরের সাথে অ্যাটাচ থাকে, নট জাস্ট অন দ্য সারফেস, একদম রুট থেকে যাতে একে অপরের সাথে কি থাকে, অ্যাটাচ থাকে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইবার আসো এখানে পড়ো, এবার তুমি এখানে পড়ো, তোমার তো ওই দিন এগুলো বুঝাই দিলাম, থাকো কই। আচ্ছা দেখো, কোষ ঝিল্লির কোনো কোনো স্থানে টনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। দেখো তো এটা কি বৃত্তাকার অঞ্চল না? এই যে ডেসমোজোমটা কি, এটা কি বৃত্তাকার অঞ্চল না? আচ্ছা এটা এগুলো লেখা লাগবে না ভাই, এগুলো আমি দিয়ে দিই। হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিই, তোমার লেখা লাগবে না। দেখো তো এইটা দেখো, এটা কি বৃত্তাকার অঞ্চল না ভাইয়া? তাহলে টনোফাইব্রিল যুক্ত কি পাওয়া যায়? টনোফাইব্রিল যুক্ত বৃত্তাকার অঞ্চল পাওয়া যায়। ওই বৃত্তাকার অঞ্চলটা কি বলে? ডেসমোজোম বলে। ডেসমোজোম কি? আ সার্কুলার এরিয়া হুইচ ইজ কানেক্টেড উইথ টনোফাইব্রিলস ইজ কল্ড ডেসমোজোম। শেষ। কথা বুঝতে পারছো? তো বুঝতে পারছো তো টনোফাইব্রিল বৃত্তাকে দেখো, বইটা দেখো, একটু শেয়ার করো তো, ওটা চোখে দেখো, চোখে দেখলে ভালো হয়। হ্যাঁ দেখো কি লিখছে, কোষঝিল্লি। কোষঝিল্লি মানে কি? প্লাজমা মেমব্রেন। কোনো কোনো স্থানে কি থাকে? টনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। তাহলে এটা কি ভাই? এই যে কালো লাইনটা কি? কোষঝিল্লি। এই কোষঝিল্লির মধ্যে এই টনোফাইব্রিল যুক্ত এই যে লাল কালার যে বৃত্তাকার অঞ্চলটা আছে, এটাকে কি বলে? ডেসমোজোম। ডেসমোজোম ইট সেলফ ইজ আ প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। এটা আমরা পড়াইছি, কোনটা ইন্টিগ্রাল প্রোটিন, কোনটা পেরিফেরাল প্রোটিন, এগুলো আমরা পড়াইছি। বুঝতে পারছো? তোমরা তো দেখে আসো নাই, এই জন্যই তো সমস্যা। এই যে এইগুলো ডেসমোজোম হলো এই টাইপের একটা প্রোটিন। কথা বুঝতে পারছো? যাই হোক, করি গলগি বডি। আচ্ছা গলগি বডির নাম গলগি বডি কেন হয়েছে? প্রথম কোশ্চেন, গলগি বডির নাম গলগি বডি কেন হয়েছে? প্রথম কোশ্চেন, গলগি বডির নাম গলগি বডি কেন হয়েছে বলো? কারণ ক্যামিলো গলগি এটারে আবিষ্কার করছে। কথা বুঝতে পারছো? বিজ্ঞানী ক্যামিলো গলগি এটারে আবিষ্কার করছে। গলগি বডিটা বের করো তো একটু এখান থেকে। সো বিজ্ঞানী কি রে ভাই, পয়েন্টার কাজ করে না যে? রবিউল, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। ক্যামিলো গলগি এটা কি, ও কি ছিল ভাইয়া? নিউরোলজিস্ট ছিল। ও যেহেতু নিউরোলজিস্ট ছিল, তাইলে ও কি নিয়ে গবেষণা করবো ভাই? নিউরন নিয়ে গবেষণা করবো। ও কি, এটা কি প্যাচার হইল বিড়ালের নিউরন নিয়ে গবেষণা করছে, এবং এই নিউরনের মধ্যে সে কি পাইছে? গলগি বডি পাইছে। তাহলে ডিসকভার মানে গলগি বডিটা ডিসকভার হয়েছে কোন ধরনের সেল থেকে? নিউরন থেকে। কথা বুঝতে পারছো? কেন নিউরন থেকে ডিসকভার হয়েছে? কারণ যে ডিসকভার করছে সে কি ছিল? নিউরোলজিস্ট ছিল, ক্যামিলো গলগি। ওর নাম অনুযায়ী এটার নাম হয়েছে গলগি বডি। বাট গলগি বডির নাম এক টানে গলগি বডি হয় না, এর আগে আরও অনেক নাম ছিল। কথা বুঝতে পারছো? এই নামগুলো কি কি দেখো, প্রথমে দেখো ইডিওজোম, ঠিক আছে? ইডিওজোম, তারপরে লাইপোকন্ড্রিয়া, ডিকটাইজোম। এটা হলো গলগি বডির আদার নেম ছিল, আগে ছিল, পরে একটা ভালো নাম দিছি গলগি বডি। ইডিওজোম প্রথমে যখন কিছু আবিষ্কার হয়, ওইটা কি কাজ করে ওটা ডিটেক্ট করতে পারে না। কথা বুঝতে পারছো? মানে গলগি বডির আসল ফাংশনটা কি, এটা কি বোঝা যাইতেছিল না, তাই এটার নাম দিছে ইডিওজোম। ইডিও শব্দের অর্থ কি ভাইয়া? আননোন। এটা কি তোমরা মানে মুখস্থ করবা? নতুন পড়তেছো তোমরা, কি ইডিয়েট নাম শুনছো? ইডিয়েট মানে কি? যে ভোদাই, জানে না, আননোন। ঠিক আছে, বুঝতে পারছো? তো ইডিয়েট, এই ইডিও শব্দটা থেকে কি আসছে? ইডিয়েট আসছে। কথা বুঝতে পারছো? যে নাকি জানে না। কথা বুঝতে পারছো? আননোন। আচ্ছা তারপর আসো লাইপোকন্ড্রিয়া। লাইপো মানে কি ভাই? লিপিড। সো গলগি বডি তারা হইলো স্টাডি করছে, কেমিক্যাল কম্পোজিশন দেখছে, ম্যাক্সিমামই হলো লিপিড। তাহলে যখন দেখছে যে ম্যাক্সিমামই লিপিড, তখন তারা ভাবছে যে এটা হলো লিপিড স্টোর করে, তো এটার নাম দিয়ে দিছি কি? লাইপোকন্ড্রিয়া। কন্ড্রিয়া মানে কি বলো তো? কন্ড্রিয়া মানে গ্র্যানিউল, যেমন মাইটোকন্ড্রিয়া। কথা বুঝতে পারছো? মাইটো মানে কি বলো তো? এগুলো সব শুনছো ভাই, এগুলো যদি তোমরা ওই ছোটোবেলার থেকে ভালো, মাইটো মানে পাওয়ার। দেখো মাইটোসিস পড়ছো না? মাইটোসিস এগুলো শুনছো, আমার মতো কারোর সাথে দেখা হয় নাই তো? মাইটোকন্ড্রিয়া, দুইটার মধ্যে যে একই জিনিস আছে, এটা কি কখনো লক্ষ্য করছো? দেখছো দুইটার মধ্যে একই জিনিস আছে। মাইটোসিসের নাম মাইটোসিস কেন হয়েছে বলো তো? বলো তো, মাইটোসিস বাদে অন্য কোথাও কি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়? স্পিন্ডল যন্ত্রের মধ্যে কি থাকে? স্পিন্ডল তন্তু থাকে না? তন্তু মানে কি? ধরো এই যে এরকম ফাইবার্স থাকে, রাইট? এগুলো কি ফাইবার্স না? স্পিন্ডল ফাইবার বলে না এগুলারে?
ফাইবার মানে কি ভাই বলো তো? সুতা। তো মাইটো শব্দের অর্থ কি জানো? সুতা। কথা বুঝতে পারছো? মাইটো শব্দের অর্থ কি? সুতা। তো মাইটোকন্ড্রিয়া, এটা দেখতে দেখবা লেখা আছে বইয়ের মধ্যে, সূত্রাকার মাইটোকন্ড্রিয়া। কথা বুঝতে পারছো? তো মাইটোকন্ড্রিয়া যখন পর্যবেক্ষণ তারা করছে তখন দেখছে এটা দেখতে কীরকম জানো? মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেক লম্বা। তোমরা তো এইভাবে আইকা দাও, রাইট? এইভাবে আইকা দাও, রাইট? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া এইরকম না, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া অনেক লম্বা, এরকম। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এটার ভিতরে এই যে তুমি যা আঁকো এটা আছে, ডাবল মেমব্রেন এইভাবে আঁকো না, আমি একটু খারাপ করে আঁকে দিলাম, তো এভাবে তো আঁকো না, কিন্তু ওটা তো মানে একটা গোল করে আঁকো, বাট ওইটা আসলে না। মাইটোকন্ড্রিয়া কি অনেক লম্বা, দেখবা বলা আছে সসেজ শেপ। সসেজ শেপ মানে বুঝো? সসেজ বুঝো? সসেজ খাও নাই? সসেজ শেপ মানে কি অনেক লম্বা, দেখতে সুতার মতো, দ্যাটস ওয়াই এটার নাম মাইটো হয়েছে। কথা বুঝছো? আর কন্ড্রিয়া মানে হইলো গ্র্যানিউল। তো মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে গ্র্যানিউল আকারে থাকে, বুঝতে পারছো? দানা আকারে থাকে। আচ্ছা, এরপর আসো, তাহলে আসো ডিকটায়োজম। ডিকটায় শব্দের অর্থ কি জানো? নেটওয়ার্ক। আর কি মানে নেটওয়ার্ক আমরা পড়ছিলাম ভাই বলো তো? গত ক্লাসে কি পড়ছিলাম? নেটওয়ার্ক বা জাল মানে কি? হ্যাঁ বলো, পড়ছিলাম তো গত ক্লাসে কি? রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কথা বুঝতে পারছো? এন্ডোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে নেটওয়ার্কের মতো যেটা থাকে ওইটার নামই কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ডিকটা মানে হলো নেটওয়ার্ক, তাহলে এটা কি সিনোনিমাস? কথা বুঝতে পারছো? একটা আরেকটা সিনোনিমাস। আচ্ছা, এখন আসো লোকেশন, গলগি বডির লোকেশনটা কই দেখো ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট বুঝতেছে। এটা কি? নিউক্লিয়াস। আমরা পড়ছিলাম নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়, তাই না? এই যে দেখো, এটা বাইরে যে লাল কালার যেটা আছে এটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইট? আচ্ছা, এই যে এটা, তাহলে নিউক্লিয়াসটা ঘিরা দেখছো, এই পুরাটা কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গলগি বডিটা কই আছে দেখো তো? এই যে এই জায়গায়, এইটা, এটা পুরোটা হলো কি? গলগি বডি। তাহলে ভাই গলগি বডির লোকেশনটা তুমি কি বলবা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কি? সেল মেমব্রেনের মাঝখানে। কথা বুঝতে পারছো? নিউক্লিয়াস থেকে দূরে। নিউক্লিয়াসের পরে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে কি থাকে? গলগি বডি। তারপরে কি থাকবো? সেল মেমব্রেন। কথা বুঝতে পারছো? আচ্ছা, এইভাবে কেন সজ্জিত হয়েছে, কেন আদারওয়াইজ না, এটার অ্যান্সারও আমি দিব। কথা বুঝতে পারছো? যে কেন কেন গলগি বডি এটার কাছে থাকে নাই। কথা বুঝতে পারছো? তো এইগুলোর আনসার আমি দিব। বাট আমাদের মেইন যে মোটিভটা কী ভাই? মোটিভটা হইলো এরকম। মোটিভটা হইলো এরকম যে এটা হইলো কী ভাই? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আশেপাশে এই যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি তৈরি হয়েছে ভাইয়া? এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইট? আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়েছে নিউক্লিয়ার মেমব্রেন থেকে। আচ্ছা, এরপরে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে কি আছে? গলগি বডি। আর পুরোটা হইলো কি? সেল। তাহলে এই পুরোটা যদি সেল হয়, এটা কি ভাই? সেলের মেমব্রেন না? এটা হলো কোষ, সেলের মেমব্রেন। তাহলে ভাই গলগি বডির লোকেশন কি ভাই? তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আর ওই কি? সেল মেমব্রেনের মাঝখানে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু গত ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন কি তৈরি হয়? ভেসিকল তৈরি হয়। ওটা কই যায়? গলগি বডিতে যায়। গলগি বডিতে গিয়ে প্রসেস হয়। প্রসেস হয়ে তারপরে কি হয়? ওটা সেলের বাইরে খরিত হয়, তাই না? আমরা পড়ছি না যে কি সেল বিভিন্ন এনজাইম, হরমোন এগুলো ক্ষরণ করে না? দেখবা যে গ্ল্যান্ডুলার যে সেলগুলো আছে, হ্যাঁ, যেগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, পড়ছিল এগুলো, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন, ওরা কি ক্ষরণ করে? কিছু একটা ক্ষরণ করে, সেক্রিট করে। তো সেক্রিট কই থেকে করে? কোষ থেকেই তো করে। কোষই হলো এই জিনিসগুলো সেক্রিট করে, ঠিক আছে? সো কোষ সেক্রিট করতে হইলে কি? কোষের বাইরে পাঠাইতে হইব জিনিসটা। তো ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি আছে? রাইবোজোম আছে। এই রাইবোজোম কি করে? প্রোটিন সিনথেসিস করে। আমরা জানি এনজাইম, অল এনজাইমস আর কি? প্রোটিন, তাই না? হরমোনের ম্যাক্সিমামই কি? প্রোটিন। কিছু কিছু আছে কি? স্টেরয়েড হরমোন। এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। স্টেরয়েড হরমোন কই সিনথেসিস হয় বলো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটোর মধ্যে কোন জায়গায় স্টেরয়েড হরমোন সিনথেসিস হবে? রাফে নাকি স্মুথে বলো? স্মুথই হবে। কেন? আমি বলছি না রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? ওর গায়ে কি আছে? রাইবোজোম আছে, দ্যাটস ওয়াই ও রাফ। গায়ে যেহেতু রাইবোজোম আছে, তুমি যদি এরকম টাচ মারো তাহলে কি তোমার গায়ে দানা দানা কি বাঁধবে? রাইবোজোম বাঁধবে। এই কারণে কি ও রাফ। আর এটা দেখো, এর গায়ে কোনো রাইবোজোম আছে, তাহলে কি এটা স্মুথ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম আছে। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে।
তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হইব? প্রোটিন নিয়ে কাজ করা, প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে, প্রোটিন বিপাকে সাহায্য করে। অন দি আদার হ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হইব ভাই? লিপিড বিপাকে সাহায্য করবে, বুঝতে পারছো? এখন লিপিডের মধ্যে কি আছে? কোলেস্টেরল আছে, তারপরে স্টেরয়েড হরমোনস আছে, ভিটামিন এ ডি ই কে আছে। তোমরা কি জানো লিপিড সলিউবল ভিটামিন কারা কারা? ভিটামিন এ ডি ই কে এরা হলো লিপিড সলিউবল, ভিটামিন বি আর সি হলো কি ওয়াটার সলিউবল ভিটামিন। তো যেগুলো লিপিড সলিউবল ওর কাজ কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি ভাইয়া? লিপিড মেটাবলিজম। তাহলে যেগুলো লিপিড এর সাথে রিলেটেড ওইগুলোর সবগুলোর মেটাবলিজম কইব স্মুথ এন্ডোপ্লাজমিক। কোলেস্টেরল তৈরি করা, স্টেরয়েড হরমোন তৈরি। স্টেরয়েড হরমোনের উদাহরণ দাও তো। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। দেখো টেস্টোস্টেরন, দেখছো স্টেরো কথাটা আছে না? তাহলে কি এগুলো স্টেরয়েড হরমোন সব। টেস্টোস্টেরনের নাম শুনছো তো? ইস্ট্রোজেন, এটাও হলো স্টেরয়েড হরমোন। তো এগুলো সব তৈরি হয় কই? এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। যাই হোক, তাহলে দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ধরো প্রোটিন ভর্তি ভেসিকল বাইরে এলো। ভেসিকল মানে তো বুঝো, ভেসিকল মানে কি বুঝো? থলি, বুঝতে পারছো? স্যাক, এই স্যাকের মধ্যে কিছু জিনিসপত্র আছে। এই থলিগুলো কেমনে বের হয় এগুলো ভাই আমি এক্সপ্লেইন করছি, বুঝতে পারছো? তোমরা একটু দেখে নিও। তোমরা যেই সিরিয়ালে আছে ওই সিরিয়ালেই যাবা, সিরিয়াল ব্রেক করবা না, তাহলে তোমরা গল্প বুঝতে পারবা না। কথা বুঝতে পারছো? প্রথমে সেল ওয়াল পড়াইছি, তারপরে সেল মেমব্রেন পড়াইছি, তারপরে কি পড়াইছি? রাইবোজোম, তারপরে পড়াইছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আজকে গিয়া পড়াইতেছি গলগি বডি। কথা বুঝতে পারছো? সো তোমরা যদি ওইভাবে আসো তাহলে বুঝতে পারবা জিনিসটা। তো যাই হোক, এটা হলো ভেসিকল। ভেসিকল মানে ভাই এই যে এটা ভেসিকল, বুঝতে পারছো? এটার ভিতরে কিছু আছে, কিছু ক্যারি করতেছে। সো ক্যারি করে ও কী করে? এই জায়গায় ক্যারি করে নিয়ে যায়, নিয়ে এই জায়গায় ফাইটা যায়। তো ফাইটা গেলে ওই যে সাবস্টেন্সটা ক্যারি করতেছে ওই সাবস্টেন্সটা এখানে চলে আসলো। এখানে বারবার কি হয়? এখানে প্রসেস হয়, বিভিন্নভাবে প্রসেস হয়। ধরো কাটলো, ধরো শেপ চেঞ্জ করলো, অথবা ধরো একটু পেঁচাইলো, এভাবে বিভিন্নভাবে প্রসেস হয়, যেটা হলো ওই হরমোনের জন্য কি দরকার। মানে প্রত্যেকটা হরমোন বা প্রত্যেকটা প্রোটিনের কিন্তু একটা শেপ আছে, যেই শেপ না মেনটেন করলেও কাজ করতে পারে না। কথা বুঝতে পারছো? সো ওই অনুযায়ী প্রসেস হইতে এই জায়গা থেকে দেখো আরেকটা ভেসিকল বাইরেলো, দেখছো? ধরো ওইটার মধ্যে আমার মেইন প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্টটা আমি ক্ষরণ করবো। তারপরে কি হয়? এটা আস্তে করে যায় সেল মেমব্রেনের সাথে ফিউজ হয়ে কি বাইরে খরিত হয়ে যায়। কথা বুঝতে পারছো? সো এইভাবে হলো জিনিসটা হয়। আচ্ছা, ওকে। এখন আমি সো এই হলো অবস্থা। এখন ভাইয়া দেখো একটা জিনিস দেখো, সেটা হলো এগুলো কিন্তু আমরা পড়ছিলাম। হ্যাঁ, এটা কি ছিল ভাইয়া বলো তো? চৌবাচ্চার মতো যেগুলা চ্যাপটা, ওইগুলোর কি সিস্টারনি ছিল, তাই না? আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি সিস্টারনি চৌবাচ্চার মতো চ্যাপটা কিছু আছে, নাকি এরকম টিউবের মতো আছে? টিউবের মতো আছে। তাহলে এগুলোর কি বলছিলাম ভাই আমি? টিউবিউল। তাহলে টিউবিউল কার বৈশিষ্ট্য? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর সিস্টারনি কার বৈশিষ্ট্য? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো আমরা বলছি। আচ্ছা আসো, তাহলে এটা হইলো কি তোমার কি বলতেছিলাম আমি? হ্যাঁ, সিস্টারনি। আর হলো সিস্টারনি মানে কি জানো? চ্যাপটা চৌবাচ্চার মতো দেখতে। হ্যাঁ, চৌবাচ্চার মতো। চৌবাচ্চা মানে কি? ইংলিশ কি রে ভাই? চৌবাচ্চা ইংলিশ কি? আরে পড়ো নাই ছোটোবেলায় যে একটা চৌবাচ্চা ভরতে এত টাইম লাগে, ওটা ছিদ্র করে দিলে পরে পানি ট্যাঙ্ক, ওইরকম মানে এইরকম দেখতে, বুঝতে পারছো? চ্যাপটা চৌবাচ্চার মতো, কথা বুঝতে পারছো? সামথিং লাইক চ্যাপটা, বুঝতে পারছো? তো আচ্ছা যাই হোক, তাহলে এটা হইলো দেখো চ্যাপটা চৌবাচ্চার মতো, এটা বলে সিস্টারনি। আর যেগুলো নলাকার মানে টিউবের মতো, ওইটারে বলে টিউবিউল। দেখো তুমি এখানে যেগুলো সিস্টারনি আছে সবগুলোর গায়ে রাইবোজোম আছে। তাহলে সিস্টারনি আসলে কার পার্ট? রাফের নাকি স্মুথের? রাফের। রাফ মানে হইলো যার গায়ে রাইবোজোম থাকে। এর গায়ে কোনো রাইবোজোম আছে? রাইবোজোম থাকলে ওটা রাফ কেন বলে? ওইটার গায়ে দানা দানা থাকে। তুমি ধরো ইমাজিনারি, তুমি যদি এরকম হাত দাও তাহলে কি হাতে দানা দানা বাজবে, তাহলে ওটা রাফ। আর স্মুথের রাইবোজোম নাই, তাহলে ওটা কি স্মুথ লাগবে, কোনো দানা দানা বাজবে না। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটার কি বলে স্মুথ এন্ডোপ্লাজম। এটা কি আমরা জানি যে রাফে রাইবোজোম থাকে, স্মুথে থাকে না? আচ্ছা, তো এরপরে কি ভাই? এরপরে দেখো এই যে গলগি বডিতে আসি, মেইন কাহিনী। এই গলগি বডির দেখো যেই ফেসটা তোমার এই দিকে ফেস করে আছে, ওটা কি কনকেভ না? কনকেভ মানে বুঝতে পারছো তো? গলগি বডি। এখন গলগি বডির এই ফেসটা দেখছো, এই ফেসটা কি কনকেভ না ভাই? আর এই ফেসটা একটু কনভেক্স থাকে। কথা বুঝতে পারছো? এই ফেসটা কি থাকে? একটু কনভেক্স থাকে। তাহলে গলগি বডির কয়টা ফেস আছে? কয়টা চেহারা মানে কয়টা ফেস মানে বুঝতে পারছো? কয়টা দিক আছে? অ্যাকচুয়ালি দুইটা দিক আছে, দুইটা ফেস আছে। একটা ফেস কি নিউক্লিয়াসের দিকে থাকে, আর একটা ফেস কি কোষ ইসের দিকে থাকে। যেই ফেসটা ভাই এই যে কনকেভ আর সেল মেমব্রেনের দিকে মুখ করে থাকে, ওইটারে কি বলে? ট্রান্স ফেস। ট্রান্স ফেস কেন বলে জানো? কারণ দেখো এখান থেকে যেই ভেসিকলটা বাইরিব, এটা কি ট্রান্সপোর্টেড হয়ে যাইব না এনে?
মানে সেলের বাইরে ট্রান্সপোর্টেড হয়ে যাইব। কথা বুঝতে পারছো? আর যেই ফেজটা হইলো নিউক্লিয়াসের দিকে থাকে ওটারে কি বলে? সিস ফেজ। সিস ফেজ, ঠিক আছে? আচ্ছা, সিস হইলো তোমরা কি সিস ট্রান্সের নাম শুনছো আগে কখনো? সিস ট্রান্সের নাম তোমরা অনেক শুনবা। কথা বুঝতে পারছো? সিস ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, ওইখানে তোমরা আরো মানে বুঝতে পারবা সিস আর ট্রান্সের মিনিংটা কি। বুঝতে পারছো যে ওয়ার্ড মিনিংটা কি অ্যাকচুয়ালি? সিস সমানু ট্রান্স সমানুর নাম শুনছো কখনো? এগুলো শুনবা, বুঝতে পারছো? তো সমস্যা নাই, আপাতত জাস্ট মনে রাখো যে যেই ফেজটা কি নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকে ওটাকে কি বলে? সিস ফেজ। আর যেই ফেজটা কি প্লাজমা মেমব্রেনের দিকে ফেস করে থাকে ওটাকে কি বলে? ট্রান্স ফেজ। এখন দেখো ট্রান্স ফেজ কেন বলে ভাই? ও হইলো কি করে? ট্রান্সপোর্ট করে, ট্রান্সপোর্টের সাথে রিলেটেড। ও কি করে? ধরো ও হইলো প্রোটিন প্রসেস করে এনে ভেসিকলটা বাইর করে, ওই ভেসিকলটা সে বাইরে ক্ষরণ করে, হ্যাঁ? সো ও হইলো কিসের সাথে রিলেটেড ভাই? ট্রান্সপোর্টের সাথে রিলেটেড, ঠিক আছে? আমি বলছিলাম তোমাদের গত ক্লাসে, ধরো আমি কি দেখি এনে আছে কিনা। আচ্ছা, আমি আগে হইলো একটু আগের ক্লাসের পড়া রিভিউ করি। মনে আছে ভাই, এইখান থেকে প্রোটিন সিনথেসিস একটা ভেসিকল ধরো বাইরে হয়েছে, হ্যাঁ? ধরো এটার মধ্যে প্রোটিন আছে, এরপরে কি ভিতরে যায় কি প্রসেস হয়, তাই না? এখানে প্রসেস হইলো, এনে প্রসেস হইলো, এনে প্রসেস হইলো, এনে প্রসেস হইতে বাইরে যায়, বাইরে হয়ে তারপরে কি সে বাইরে খরিত হইতে পারে। এটা হলো একটা পসিবিলিটি, ঠিক আছে? নাম্বার 1 পসিবিলিটি। আচ্ছা, তারপরে আবার ধরো এখান থেকে আরেক ধরনের ভেসিকল বাইরে এলো, অন্য টাইপের একটা প্রোটিন নিয়ে বাইরে এলো। ধরো এখানে যেই প্রোটিনগুলো আছে এই প্রোটিনগুলো হলো হাইড্রোলাইটিক এনজাইম। কথা বুঝতে পারছো? হাইড্রোলাইটিক এনজাইম মানে বুঝো ধ্বংস, মানে যারা নাকি পানি যোগ করে কোনো একটা পদার্থরে কি করে ভাঙিয়ে ফেলে। লাইসিস মানে কি বলো তো? লাইসিস করে, তো হাইড্রোলাইটিক পানি যোগ করে ভাঙিয়ে ফেলে, ওটা বলে হাইড্রোলাইটিক এনজাইম। তো এগুলোর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম আছে। এখন এটা ধরো গেল যে এইখানে আরেকটু প্রসেস হইলো, প্রসেস হয়ে সে না কোষের বাইরে গেল না, সে এইখানেই থাকলো। তখন এই হাইড্রোলাইটিক এনজাইম সমৃদ্ধ এখানে এই প্রোটিনগুলো ইনঅ্যাক্টিভ ছিল, মানে আনপ্রসেস ছিল। এখানে যাওয়ার পর প্রসেসে প্রোটিনগুলো কি হয়ে গেছে? ফাংশনাল হয়ে গেছে। তাহলে এই মালটারে আমি কি বলছিলাম ভাইয়া? লাইসোজোম, ঠিক আছে? এটারে বলছিলাম কি? লাইসোজোম। তাহলে ভাইয়া লাইসোজোমের এই প্রোটিনগুলো তৈরি কই থেকে হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর এটা বের হইছে কই থেকে? গলগি বডি থেকে। তাহলে এই বাইরের কাভারিংটা কে দেয়? গলগি বডি দেয়। কথা বুঝতে পারছো? বাইরের কাভারিংটা কিন্তু গলগি বডি দেয়। এটা আমি ভাইয়া এই যে এইভাবে দেখাইছিলাম যে তোমাদের একটু না দেখাইলে তোমরা বুঝবো না। যে ধরো এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ? এইখান থেকে ধরো এখানে প্রোটিনটা তৈরি হয়েছে, রাইট? রাইবোজোম প্রোটিন তৈরি করছে এটার ভিতরে। এখন ধরো এইখান থেকে কি হইব? এরকম একটা ভেসিকল বাইরে হয়ে যায়, এইভাবে ভেসিকলটা বাইরে হয়, এই প্রোটিনটা এটার ভিতরে ঢুকাই দিল। বুঝতে পারছো? ভেসিকল তৈরি হলে এটা প্রোটিনটারে ভিতরে ঢুকাই দিল। ভিতরে যদি ঢুকায় দেয় তাহলে এই ভেসিকলের মধ্যে এখন প্রোটিনটা চলে আসলো, তাই না? এরপরে ধরো এই জায়গাটা ফিউজ হয়ে গেল, তাহলে এই ভেসিকলটা কি আলাদা হয়ে গেল না ভাই? আলাদা হয়ে গেল। এরপরে গেল কার কাছে ভাইয়া? গলগি বডির কাছে। আচ্ছা, গলগি বডিতে আমি জাস্ট 3টা আঁকি, হ্যাঁ? আরে গলগি বডির কাছে গেল, যায় কি করে জানো? এটা হইলো, দাঁড়া আমি তোমার দেখাই, এই জায়গায় হইলো ফিউজ হয়ে যায়, হ্যাঁ? এই জায়গায় ফিউজ হয়ে গেল। বুঝতে পারছো? গলগি বডির সাথে যায় কি হয়ে গেল? ফিউজ হয়ে গেলে এখন কি এই প্রোটিনগুলো কই এসে পড়ে? গলগি বডির এখানে এসে পড়ে। এইখান থেকে পরে সেম প্রসেসে এইখানে যায়, ভেসিকল বাইরে, ভেসিকল ঢুকে, ভেসিকল ফিউজ হওয়া মানে তো বুঝতে পারছো নাকি? যে এটা মেমব্রেনের সাথে যায় কি হয়ে গেছে? লাইগা অ্যাটাচ হয়ে মানে মিশা গেছে। মিশা গেলে তো এই প্রোটিনগুলো এখানে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে এনে গেল, তারপরে এখান থেকে এইখানে গেল, তারপরে দেখো এইখান থেকে এই প্রোটিনগুলো এখন আসে। এখন এই প্রোটিনগুলো তুমি বাইর করবা, কেমনে বাইর করবা? আবার ভেসিকল তৈরি করে বাইর করবা। কেমনে ভেসিকল তৈরি করবো? দেখো এই যে ধরো এখানে ভেসিকল তৈরি হবে এইভাবে, যে এই প্রোটিনগুলো এইভাবে এই যে ফুলাই দিবা, ফুলাই দিলে এরপরে কি এই প্রোটিনগুলো ভিতরে ঢুকাই দিবা, ঢুকাই দিলে তারপরে কি হবে? হ্যাঁ, এই প্রোটিনগুলো এখন এটার ভিতরে চলে আসবে, তারপরে এটা কি হয়ে যাবে? ফিউজ হয়ে গেল, ভেসিকলটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল, ঠিক আছে? তাহলে হলো এই যে ভেসিকলের এই যে বাইরের যে কাভারিংটা আছে ভাই, এটা কই থেকে আসলো ভাই বলো তো? গলগি বডির এই মেমব্রেন থেকে আসলো না? গলগি বডির ঝিল্লি থেকে আসলো না? তো ওইটাই আমি বলতেছি, বুঝতে পারছো? যে প্রথমে হইলো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঝিল্লি এটা ছিল, তারপরে যখন এটা গলগি বডিতে গিয়ে প্রসেস হয়েছে, এরপরে যদি ভেসিকল বাইরে হয় তাহলে এই মেমব্রেনটা কার থেকে আসছে? গলগি বডি থেকে আসছে। বুঝতে পারছো? গলগি বডি এইভাবে সব কিছু প্যাকেট করে। গলগি বডিরে বলে প্যাকেজিং ফ্যাক্টরি। কথা বুঝতে পারছো? সব কিছু প্যাকেট করে, হ্যাঁ? তাহলে এভাবে হলো ও কী করলো? প্যাকেট করলো, এটার ভিতরে হলো ডিস্ট্রাকটিভ এনজাইম থাকলো। এই লাইসোজোম কি বাইরে খরিত হয় না, এটা কোষীয় অঙ্গাণু হিসেবে কি ভিতরেই থাকে। তাহলে দেখো গলগি বডি কি করতেছে একবার খেয়াল করো তো।
এখানে কিছু জিনিস কিছু ভেসিকল রে সে কি বাইরে ফালাই দিতেছে, কিছু ভেসিকল রে কি সে ভিতরেই রাখতেছে। সো ও ডিসিশন নিতেছে কোন ভেসিকলটা বাইরে ফালাইতে হইব, কোন ভেসিকলটা কি ভিতরে রাখতে হইব। কথা বুঝতে পারছো? এই কারণে ওরে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, ট্রাফিক পুলিশ। বুঝতে পারছো? কারণ ওর কাছে যেই ধরনের দেখো লাল কালার যে ভেসিকলটা আসলো, এটার ভিতরে হরমোন আছে বা এনজাইম আছে, সো এটারে কি করতে হইব, বাইরে ফালাইতে হইব। সো ও ওইভাবেই প্রোগ্রাম করে দেয় যাতে এটা যায় কই কি করে, বাইরে খরিত হয়ে যায়। লাইসোজোম, এটার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম আছে। লাইসোজোম তো আমার কোষের ভিতরে দরকার, রাইট? এটা কেন দরকার এটা আমরা পড়বো। বাট এটার কি বাইরে ফেলায় লাভ আছে লাইসোজোম রে? না। তাহলে এটা কি কোষীয় অঙ্গাণু লাইসোজোম, তো ওইটারে ও কী করে ভিতরে রেখে, এবার এমনভাবে হলো সিস্টেম করে বা এমনভাবে কমান্ড দেয় যাতে কী করে এটা ভিতরেই থাকে। মানে এটার মেমব্রেনে কিছু প্রোটিন করে দেয় যেটা এই প্রোটিনগুলো এই সেল মেমব্রেনের সাথে লাগতে পারে না। এই প্রোটিনগুলো যদি সেল মেমব্রেনের সাথে লাগতে না পারে তাহলে তো বাইরে খরিত হইতে পারবে না। কথা বুঝতে পারছো? সো ওইভাবেই ওরে কী করে দেয়, প্রিপেয়ার করে দেয়। তাহলে কে বাইরে বেরোইব আর কে ভিতরে থাকবে এটা ডিসিশন কে নিতেছে, গলগি বডি। এই কারণে এটা ট্রাফিক পুলিশ বলা হয়। ট্রাফিক পুলিশ কী করলে এই গাড়ি এদিকে যাও, ওই গাড়ি ওইদিকে যাও, ওইরকম না। তো এই কারণে এটা ট্রাফিক পুলিশ বলা হয়। আর এই যে ডিসিশনটা কোন ফেজ থেকে আসতেছে ভাই, ট্রান্সপোর্টের ফেজ থেকে আসতেছে। হ্যাঁ, ট্রান্স ফেজ থেকে আসছে। ট্রান্স ফেজই ডিসিশন হইতেছে যে এটা কি বাইরে যাইবো নাকি এটা এখানে থাকবো। কথা বুঝতে পারছো? আর সিস ফেজ কোনটা ভাইয়া, এইটা। তাহলে এটা হলো সিস ফেজ, এটা কি ট্রান্স ফেজ। আচ্ছা, আমরা এখন একটু গলগি বডির নিয়ে পড়ি। হ্যাঁ, দেখো ভাইয়া, ওই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি ছিল বলো তো? বাই দ্য ওয়ে, এটা কিন্তু গলগি বডির কাট সেকশন, কাইটা দিছি। কথা বুঝতে পারছো? ফুল থাকলে কিন্তু এটা পুরো লাগানো থাকতো। কথা বুঝতে পারছো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি ভাই এরকম চ্যাপ্টা চ্যাপ্টা জিনিস ছিল না? এই যে আমি দেখাইছিলাম, সরি হ্যাঁ, এন্ডোপ্লাজমিক এরকম চ্যাপ্টা চ্যাপ্টা জিনিস ছিল না? এখানে দেখো, এটা কি চ্যাপ্টা না? এটা কি চ্যাপ্টা না নলাকার বলো? চ্যাপ্টা। চ্যাপ্টা চ্যাপ্টা এইগুলোরে কি বলছিলাম আমি? সিস্টারনি বলছিলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি সিস্টারনি বলে থাকে, এনেও কি বলবো, সিস্টারনি বলবো। তাহলে এগুলো হলো সিস্টারনি, কিন্তু প্রত্যেকটা সিস্টারনির আলাদা আলাদা নাম আছে। কোনটা ভাইয়া সিস ফেস বলো তো? এটা সিস ফেস, মানে এই যে ফেসটা এটা হলো এটা হলো ট্রান্স ফেস। হ্যাঁ, আর এই ফেসটা কি সিস ফেস। আচ্ছা, তাহলে সিস ফেজের দিকে এই যে সিস্টারনিটা আছে, এইটার নাম কি হবে ভাইয়া? সিস সিস্টারনি। কথা বুঝতে পারছো? খুবই ইজি, সিস সিস্টারনি। ট্রান্স ফেজের দিকে ভাই, সিস ফেজের দিকে যে একটা সিস্টারনি, সিস ফেজ কয়টা সিস্টারনি, মানে সিস ফেজের দিকে কয়টা সিস্টারনি থাকে? একটা। যেই এই যে এটা কি সিস ফেজ না? আচ্ছা, এটার দিকে যে প্রথম যে সিস্টারনিটা থাকে ওইটারই কি বলবো, সিস সিস্টারনি। মানে সিস সিস্টারনি কয়টা হইব? একটাই হইব। কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক তেমনই ভাই ট্রান্স ফেজ, এটা কি ট্রান্স ফেজ, এই ফেজটা হলো কি ট্রান্স ফেজ। আচ্ছা, ট্রান্স ফেজের দিকে এখানে কি আছে ভাই? একটা সিস্টারনি আছে না? আচ্ছা, এই সিস্টারনিটার নাম তুমি কি দিবা? ট্রান্স সিস্টারনি। সময় হয়ে গেছে, এই 5 মিনিটের লেগে তুই আইলি? ও আচ্ছা, উদ্বাসে কি এক্সাম আজকে? বায়োলজি। বায়োলজি কোন চ্যাপ্টার? সেকেন্ড পেপার। ফুল? আরে না, 4 চ্যাপ্টার, বড় 4 চ্যাপ্টার, যেটা একটাও তুমি একটা পড়াও নাই। কোনটা? বাকিগুলি জেনেটিক্স পড়াও নাই কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওই বই 3টাই পড়বো, যেটা তিনটা পড়াই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা হলো ট্রান্স ফেজ। হ্যাঁ, আচ্ছা, ট্রান্স ফেজের এইটা যে আছে, আচ্ছা, এটার কি বলবো ভাই? আমি বলছিলাম ট্রান্স সিস্টারনি। অর্থাৎ ট্রান্স ফেজের এই জায়গায় যে চৌবাচ্চার মতো যে ইটা আছে, এটারে কি বলবো? ট্রান্স সিস্টারনি। আর এটারে কি বলবো? সিস সিস্টারনি। মাঝখানের গুলারে তাহলে কি বলবো? এটারে কি বলবো? এটারে কি বলবো? এটারে কি বলবো? এটারে কি বলবো? মাঝখানের গুলারে কি বলবো বলো তো? এটা কি মাঝখানে আছে না? তাহলে বলবা মিডিয়াল সিস্টারনি। কথা বুঝতে পারছো? যেহেতু মাঝখানে আছে তাহলে কি বলবা? মিডিয়াল সিস্টারনি। ওই তো মিড সিস্টারনি, মিডিয়াল সিস্টারনি, সাউন্ড সেম। বুঝতে পারছো? মিডিয়াল সিস্টারনি। তাহলে ভাই কয় ধরনের সিস্টারনি থাকে গলগি বডিতে? 3 ধরনের। একটা হলো সিস সিস্টারনি, ট্রান্স সিস্টারনি, আর কি মিডিয়াল সিস্টারনি। মিডিয়াল সিস্টারনি কোনগুলো ভাই? এই যে এটা মিডিয়াল সিস্টারনি, এটা মিডিয়াল সিস্টারনি, এটা মিডিয়াল সিস্টারনি, এটা। বুঝতে পারছো তো? সিস আর ট্রান্সের মাঝখানে যেই সিস্টারনিগুলো থাকে ওগুলো মিডিয়াল সিস্টার। আর কি কি থাকে গলগি বডিতে ভাই? ইনকামিং ভেসিকল থাকে। দেখো এটা কি এদিক দিয়ে আইতেছে, ট্রান্স, এটা কি সিস ফেজ না? সিস ফেজ কার দিকে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে থাকে। তাহলে এই যে ভেসিকলটা এটা কই থেকে তৈরি হয়ে আইতেছে ভাই বলো তো? দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসতেছে, আইসা এটার কি ভিতরে ঢুকবো। তাহলে এটা কি ইনকামিং ভেসিকল থাকে। আর আরেকটা কি থাকবো? আউটগোয়িং ভেসিকল থাকবো। ইনকামিং ভেসিকল এনে এসে ফিউজ হয়ে এখানে প্রোটিন ছাড়বে, তারপরে এগুলো এখানে এনে কি হবে? প্রসেস হবে। প্রত্যেকটা ধাপে 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 প্রসেস হইতে হইতে এই যে দেখো এগুলো হলো আউটগোয়িং ভেসিকল। বুঝতে পারছো? সো আইদার ইনকামিং ভেসিকল কোন দিক দিয়ে আসবে?
রেটিকুলাম থেকে আসে কোন ফেজ, সিস ফেজে আসে, আর ট্রান্স ফেজে কি হয়, আউটগোয়িং ভেসিকল। এগুলোর আমি আইদার কোষের বাইরে ফাটামু অথবা হয়তো বা এটা একটা লাইসোজোমে কনভার্ট হবে, কথা বুঝতে পারছো? সো এগুলো হলো আউটগোয়িং ভেসিকল। তো কি কি আমরা পড়লাম, গলগি বডিতে কি কি থাকে ভাইয়া, তোমার সিস সিস্টার্নি, ট্রান্স সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি আর ভ্যাকুয়াল থাকে। ভ্যাকুয়াল হইলো ভাইয়া যেই সব ভেসিকলগুলা অনেক বড় হয়ে যায় ওগুলারে ভ্যাকুয়াল বলে, কথা বুঝতে পারছো? যে একটু মানে ভেসিকল হলো ছোট সাইজের ওগুলারে ভেসিকল বলে, বাট যেগুলো নাকি একটু বড় টাইপের ওইগুলোরে ভ্যাকুয়াল বলে, কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এছাড়াও ভাই দেখবা গলগি বডির এই যে দেখবা লাস্টের দিকে এরকম ফোলা থাকে, প্রত্যেকটা সিস্টার্নি লাস্টের দিকে এরকম ফোলা থাকে, বুঝতে পারছো? এই ফোলা জায়গাটারও কি বলে, ভ্যাকুয়াল বলে, কারণ এইটা না আলাদা হয়ে যাবে, অনেক বড় একটা ভেসিকল গঠন করবো। তো তুমি যা জানি রাখো বড় একটা ভেসিকলরে কি বলে, ভ্যাকুয়াল বলে। সেল ভ্যাকুয়ালের নাম শুনছো না, অনেক বড় কোষ গহ্বর, ঠিক আছে? তো ওইগুলারে কি বলে, ভ্যাকুয়াল বলে, যেটা নাকি একটু লার্জ সাইজের, ঠিক আছে? তো এইগুলো হলো কি আমাদের গলগি বডির পার্ট, ঠিক আছে? আচ্ছা এখন তিনটা পার্টে আমি কেন ভাগ করলাম, আমি তো হুদা সিস্টার্নি বললেও পারতাম, কেন সিস বললাম, ট্রান্স বললাম, এটার কারণ আছে। কারণ ভাই তিনটা পার্টে তিনভাবে প্রসেসিং হয়, কথা বুঝতে পারছো? তুমি জাস্ট জানবা তিনভাবে প্রসেসিং হয়, কী প্রসেসিং হয় এটা জানার দরকার নেই, ঠিক আছে? এটা খুবই কমপ্লেক্স, এটা জানার দরকার নাই, তোমার সিলেবাসেও নাই। তুমি জাস্ট মনে করবা যে এই যে ট্রান্স সিস্টার্নি, সিস সিস্টার্নি আর কীভাবে বলছিলাম ভাইয়া, মিডিয়াল সিস্টার, এটা ভাগ করা হয়েছে কেন, কারণ তিনটার বৈশিষ্ট্য আলাদা। তিনটার মধ্যে তিন ধরনের এনজাইম থাকে, এনজাইম মানে তো বুঝছো, এনজাইম থাকে যেটা তিন ধরনের বিক্রিয়া করে, তিন ধরনের প্রসেসিং করে, কথা বুঝতে পারছো? অর্থাৎ যেই প্রসেসিংটা ও করতে পারে ওটা ও করতে পারে না, তারপরে ও যেটা করতে পারে ওটা কি ও করতে পারে না। আগে ও করে, তারপরে ওরে দেয়, ও বাকিটা করে, ও ওরে দেয়, ও হলো বাকিটা করে এটাতে পাঠিয়ে দেয়। আমার কথা বুঝতে পারছো? তো মনে রাখবা তিন অংশে তিন ধরনের এনজাইম থাকে, তিন অংশে তিন ধরনের কি হয়, কাজ হয়, ঠিক আছে? এটা জানলেই চলবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ, এইখানে কি জিনিসটা হয় ভাইয়া, দেখো আমি তো বলছিলাম এই ভেসিকল মানে কি থলি না ভাইয়া, এই থলির মধ্যে কি থাকতে পারে, প্রোটিন থাকতে পারে। আচ্ছা প্রোটিন যখন তৈরি হয়, প্রোটিন মানে কি আমরা জানি, প্রোটিন মানে কি, হোয়াট ইজ প্রোটিন, বলো হোয়াট ইজ প্রোটিন? আরে ভয় পাইতেছো কেন বলো, আমি শুধু ডিসিপ্লিনের ক্ষেত্রেই হইলো স্ট্রিক্ট, আর কোশ্চেন ইনকামিং কোশ্চেনের ক্ষেত্রে স্ট্রিক্ট না। সো তুমি বলতে পারো, বলো। অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলো তাহলে অ্যামাইনো অ্যাসিডের কি পলিমার, পলিমার মানে বুঝো তো? হ্যাঁ, পলি শব্দের অর্থ কি, অনেক। মেরস মানে কি বলো তো? মেরস মানে হলো অংশ। তোমরা কি পড়ছো মেরোব্লাস্টিক ক্লিভেজ, হলোব্লাস্টিক ক্লিভেজ? আর মেরস আর কই পাবা, পাবা সামনে অনেক পাবা, মেরোব্লাস্টিক ক্লিভেজ, হলোব্লাস্টিক ক্লিভেজ আর কই, হ্যাঁ মেরোজাইগট, তারপরে আরও আছে মেরোজয়েট অণুজীবে পাবা। যাই হোক এগুলো পাবা, এগুলো পরে পাবা। যাই হোক, তো অ্যামিনো অ্যাসিডের পলিমার মানে কি, অনেকগুলা অ্যামিনো অ্যাসিড মিলা কি তৈরি হয়। অ্যামিনো অ্যাসিডের সাধারণ স্ট্রাকচার জানো? একটা কার্বন এর কয়টা হলো যোজনী থাকে ভাইয়া? 4টা যোজনী থাকে। অ্যামিনো মানে কি বলো তো? NH3 2, NH3 হইলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন বাইর করে দিলে ওর কি একটা যোজনী খালি হয়ে যাইব। এইটারে কি বলে, একটা গ্রুপ, এই গ্রুপটারে কি বলে, অ্যামিন গ্রুপ, বা এই মূলকটারে বলে অ্যামিনো মূলক। তাহলে অ্যামিনো অ্যাসিড মানে কি, অ্যাসিড, অ্যাসিড মূলক বলো তো, অ্যাসিড মূলক কি? COOH। অ্যামিনো অ্যাসিড মানে হলো এটার একটা সাইডে কি থাকবো, অ্যামিনো থাকবো, আরেকটা সাইডে কি থাকবো, অ্যাসিড থাকবো। আর দুইটা সাইডে তাহলে কি থাকবো, এই সাইডে হলো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, আর এই সাইডে কি থাকবো, হাইড্রোজেন থাকবে। এটা হলো অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত, মনে রাখবে, এটা লাগবে কিন্তু, কথা বুঝতে পারছো? অ্যালকাইল গ্রুপ। দেখো অ্যামিনো অ্যাসিড কিন্তু বিভিন্ন টাইপের হইতে পারে। দেখো এইটা কি ফিক্স না ভাইয়া, এটা কি চেঞ্জ হইব? এটা কি ফিক্স, এটা চেঞ্জ হবো। হাইড্রোজেনও কি ফিক্স, এটা চেঞ্জ হবো। কিন্তু আর গ্রুপ কি ভাইয়া, ফিক্স। আর গ্রুপ মানে কি, অ্যালকাইল, অ্যালকাইল গ্রুপ মানে বুঝো তো, অ্যালকাইল গ্রুপ, আর গ্রুপ মানে বুঝো, বলো তো আর গ্রুপ মানে কি? সুমাইয়া বলো তো। একটা হাইড্রোজেন সরাই দেই, এখন এই হাইড্রোজেন, এই অ্যালকাইল গ্রুপ, আর গ্রুপ, এটা তো ইথাইল হইতে পারে। ইথাইল মানে কি 2 কার্বনের হইতে পারে, এটা মিথাইল হইতে পারে, এটা কি প্রোপাইল হইতে পারে, এটা বিউটাইল হইতে পারে, এটা আরো অনেক কিছু কি হইতে পারে। কিন্তু হাইড্রোজেন কি অন্য কিছু হইতে পারে না। তাহলে দেখো অ্যামিনো অ্যাসিডের আর গ্রুপের কিন্তু কি অন্য অনেক কিছু কি হইতে পারে, আর গ্রুপ হইতে পারে। সো আর গ্রুপের বিভিন্নতার কারণে অ্যামিনো অ্যাসিডের কি হয়, প্রকারভেদ সৃষ্টি হয়। বাট বাকি এই তিনটা তো কি ফিক্স, কথা বুঝতে পারছো? এখন প্রোটিন কেমনে তৈরি হয়? প্রোটিন তৈরি হয় অনেকগুলো অ্যামিনো অ্যাসিড
জোড়া লাইগা কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। কথা বুঝতে পারছো? অ্যামিনো অ্যাসিড কেমনে জোড়া লাগে বলো তো ভাই? অ্যামিনো অ্যাসিড কিভাবে জোড়া লাগবে বলো? কিছু না ভাই, ওই সাইডের সি ডাবল এইচটা এই সাইডে লিখলাম, এখানে NH2টা লিখলাম, এখানে আর লিখলাম, এখানে কি লিখলাম? এইচ লিখলাম। এটা কি একটা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আমি কি করব জানো? NH2 না ভাইয়া, একটু বাইঙ্গা লিখি, সমস্যা আছে? NH2, ঠিক আছে বলো। কার্বোহাইড্রেট চেইন আঁকার সময় এটা রিপ্লেস করে দিলে না অনেক চেঞ্জ হয়ে যেত, হুম। এখানে চেঞ্জ হয় না। কার্বোহাইড্রেট চেইন ওইখানে তো ভাইয়া কাইরাল কার্বন ছিল না। কাইরাল কার্বনের ক্ষেত্রে যদি তুমি চেঞ্জ করো তাহলে হইলো অনলি সমস্যা হবে, আদারওয়াইজ কোনো প্রবলেম নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আসো, তোমার এটা হলো কি অ্যামিনো গ্রুপ। আচ্ছা অ্যামিনো গ্রুপের লেখছি এভাবে ভাঙ্গা লেখছি, এটা বুঝতে পারছো তো? জাস্ট দুইটা হাইড্রোজেন কি করে লিখছি? বাইর করে লিখছি। আচ্ছা এটা হলে এখন দুইটা অ্যামিনো অ্যাসিড কীভাবে জোড়া লাগে বলো তো ভাইয়া? একটু দেখো তো ভাইয়া, এই OH আর H মিলা কিছু সম্ভব কি না? পানি বের হয়ে যেতে পারে না? আচ্ছা বের হয়ে গেলে কি হইব? যদি বের হয়ে যায় এর একটা যোজনী কি হইব? খালি হইব। আর এর একটা যোজনী কি হইব? খালি হইব। দুজনকে জয়েন করে দাও, এটা কি হলো? অ্যামিনো অ্যাসিড কি একটার সাথে আরেকটা জয়েন করলো। ঠিক তেমনি এটার সাথে আবার পরেরটা জয়েন করতে পারে, পরেরটার সাথে পরেরটা জয়েন করতে পারে। জয়েন করতে করতে কি অনেক বড় পলিমার তৈরি করে, বলে কি প্রোটিন না পলিপেপটাইড। কথা বুঝতে পারছো? প্রোটিন ওইটারে বলে না, ওইটারে কি বলে? পলিপেপটাইড। পলিপেপটাইড আর প্রোটিনের মধ্যে বহুত পার্থক্য আছে। পলিপেপটাইড আর প্রোটিন তো এতদিনে একই পড়ে আসছো তাই না? পলিপেপটাইড আর প্রোটিন কি সেম পড়ে আসছো? ধরো এই যে এগুলো হলো সব অ্যামিনো অ্যাসিড, বুঝতে পারছো? এই অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হইতে হইতে কি করছে? এই যে সরল রৈখিক একটা যেটা তৈরি করছে, এটাতে কি বলে ভাইয়া? পলিপেপটাইড। এটা হলো সরল রৈখিক, লিনিয়ার। লিনিয়ার কি 3D নাকি 1D না 2D? 1D। তো লিনিয়ার একটা স্ট্রাকচার। আচ্ছা 2D বা 1D বলতে পারো, কারণ এগুলো তো বল। কথা বুঝতে পারছো? বাট এটা কি লিনিয়ার। তো লিনিয়ার স্ট্রাকচারটা যখন কি হয়, ফোল্ড হয়, বিভিন্নভাবে পেঁচায় একটা 3D স্ট্রাকচার তৈরি করে, তখন ওইটাকে বলে প্রোটিন। অর্থাৎ এটা কি ভাই লিনিয়ার না এরকম সুতার মতো? এটা যখন ভাই এইরকম পেঁচায় এরকম একটা গঠন তৈরি করব, তখন এটাকে কি বলে? প্রোটিন বলে। এটা পেঁচায়, কিভাবে পেঁচায় এটা আমি বলবো, বুঝতে পারছো? বিভিন্ন আয়নিক বন্ড তৈরি হয়, হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এগুলোর কারণে কি হয়? পেঁচায়। আমি একটু দেখাই। ভাইয়া রেকর্ডেড ক্লাসে বলছিলেন যে কাইরাল কার্বন মানে হচ্ছে চারটা আলাদা 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 হ্যাঁ গ্রুপ থাকে। এখানেও তো চারটা আলাদা গ্রুপ। তুমি এই জায়গায় হাইড্রোজেনও বসাই দিতে পারবা। কথা বুঝতে পারছো? আর তোমার জিনিসটা ওইটা না, জিনিসটা তো আমি তো ভাইয়া এইটার একটার চেঞ্জ করি নাই। দেখো আমি কি এইখানে এইটা মানে তুমি এইভাবে চিন্তা করো না যে এইটা দেখতে এইরকম, এটা দেখতে কিন্তু এইরকম না। কথা বুঝতে পারছো? এটার 3D স্ট্রাকচার দেখতে কি এরকম না। তুমি জাস্ট অত কমপ্লেক্সিটিতে যায় না। যেমন তোমার 3D স্ট্রাকচার বাইর করতে হলে বাইর করা লাগবে এগুলোর হাইব্রিডাইজেশন কি। হাইব্রিডাইজেশন মানে বুঝো sp2 না sp3, বুঝতে পারছো? পিরামিডাল নাকি নন পিরামিডাল। তো এটা লাগি একটা সিম্পলার ভার্সন, মানে একটা জাস্ট সিম্পলেস্ট একটা ভার্সন দিয়ে দিছে, বুঝতে পারছো? বাট 3D স্ট্রাকচার দিলেও আলটিমেটলি তোমার এক সাইডে কি থাকবো? OH থাকবো, আর ওই সাইড থেকে কি তুমি অ্যামোনিয়ার যে ওই এই হাইড্রোজেন, এই OH আর ওই হাইড্রোজেন মিলে কি পানি হিসেবে বের করেই পেপটাইড বন্ড তৈরি হয়। কথা বুঝতে পারছো? তো এটারে উল্টায় পাল্টায় নিয়ে আসতে দেখো, জিনিসটা হইলো দেখো এইটাও এইটাও কিন্তু এই, জাস্ট আমি কি করছি? উল্টায় দিছি, তাতে কিন্তু কিন্তু চেঞ্জ হয়ে যায় না। কথা বুঝতে পারছো? সো তুমি ওর একটু উল্টায় এভাবে নিয়ে আসা জাস্ট অ্যারেঞ্জ করলেই ওই COOH এর OH আর ওই অ্যামিনো গ্রুপের কি হাইড্রোজেন বের হয়ে যায়, বের হয়ে গেলে পানি তৈরি হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন ভাই যে বলতেছিলাম পলিপেপটাইড আর প্রোটিনের মধ্যে পার্থক্য দেখো। এই যে দেখো এটা হলো পলিপেপটাইড, দেখছো পলিপেপটাইড কেমনে ফোল্ড হইতেছে? ফোল্ড হয়ে এই যে এটা হলো প্রোটিন, ঠিক আছে? দিস ইজ কল্ড প্রোটিন। প্রোটিন তাহলে দেখছো প্রোটিন আর পলিপেপটাইডের মধ্যে কিন্তু বহুত পার্থক্য আছে। পলিপেপটাইড মানে হইলো ভাই সরল রৈখিক যেটা, ওইটা হলো পলিপেপটাইড। বাট দেখছো এটা কেমনে ফোল্ড হইতেছে? ঠিক আছে, এটা ফোল্ড হয়, এটা এমনভাবে ফোল্ড হয়ে একটা 3D স্ট্রাকচার গঠন করে। কথা বুঝতে পারছো? এটা কি 3D না? এটা 3D স্ট্রাকচার গঠন করে, এটা প্রোটিন বলে। এখন কথা হলো এই ফোল্ডটা হয় কই? গলগি বডিতে এই ফোল্ডটা হয়।
কথা বুঝতে পারছো? প্রোটিন ফোল্ডিং কই হয়? এই যে প্রোটিন মানে দেখো প্রোটিন তৈরি কই হয়? পলিপেপটাইড তৈরি কই হয়? রাইবোজোমে হয়। রাইবোজোম সরল রৈখিক পলিপেপটাইড তৈরি কইরা কারে দেয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওইটারে কিছু কাটসাট করে তারপরে কার কাছে পাঠায়? গলগি বডির কাছে পাঠায়। গলগি বডিতে যায় এটা কি হয়? এরকম প্যাঁচায় ফোল্ড হয়ে ফাংশনাল হয়। কথা বুঝতে পারছো? কারণ হুদা সুতা তো আর ফাংশনাল না। তো ওইটা যখন 3D স্ট্রাকচার গঠন করে তখন ওইটার কি তৈরি হয় বলো তো? একটা স্ট্রাকচার তৈরি হয়। মনে রাখবা প্রোটিনের স্ট্রাকচারের উপরে প্রোটিনের ফাংশন ডিপেন্ড করে। কথা বুঝতে পারছো? প্রোটিনের যেমন স্ট্রাকচার তেমন কি ফাংশন। কথা বুঝতে পারছো? প্রোটিনের স্ট্রাকচারের উপরে ফাংশন ডিপেন্ড করে। আচ্ছা, আর হলো কার্বোহাইড্রেট তোমার গলগি বডির আরেকটা নামে ডাকা হয়, বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কি বলা হয়? কার্বোহাইড্রেট। কারণ কি বলো? কারণ আছে। কারণ হলো ধরো ও কি করে গ্লুকোজ কি ভাই মনোস্যাকারাইড না? গ্লুকোজ মনোস্যাকারাইড, এটা জানো? মনোস্যাকারাইড মানে কি বলো তো? এক শর্করা বিশিষ্ট। এটা কেমন কথা? শর্করা মানে তো কার্বোহাইড্রেট। মনোস্যাকারাইড মানে 3 থেকে 10 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটে বলে মনোস্যাকারাইড। ভুল লেখা। তোমরা তো ইন্টার বইতে দেখছো, আমি জানি না 9 এর বইতে কি লেখা আছে। তোমরা কি পড়বা? 3 থেকে 10 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট বা শর্করা আছে ওটারে কি বলে? মনোস্যাকারাইড বলে। কথা বুঝতে পারছো? গ্লুকোজে কয়টা কার্বন থাকে? 6টা থাকে না? এটা কি 3 থেকে 10-এর মধ্যে পড়ে না? তাহলে এটা কি মনোস্যাকারাইড হবে না? অবশ্যই হবে। কথা বুঝতে পারছো? রাইবোজে কয়টা কার্বন থাকে? 5টা। তাহলে এটা কি মনোস্যাকারাইড? 3 থেকে 10-এর মধ্যে পড়ে। তাহলে গ্লুকোজও এরকম একটা মনোস্যাকারাইড। ও কি করতে পারে ভাইয়া? মনোস্যাকারাইডগুলোর একটার সাথে জয়েন কইরা আইদার পলিস্যাকারাইড অর কি অলিগোস্যাকারাইড তৈরি করতে পারে। পলিস্যাকারাইড মানে কি ভাইয়া? পলি মানে কি? অনেক, আর স্যাকারাইড আসছে মনোস্যাকারাইড থেকে। তার মানে অনেকগুলা মনোস্যাকারাইড মিলে কি তৈরি করতে পারে? পলিস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড, দেখো পলি শব্দের অর্থ কি? মেনি। পলি শব্দের অর্থ হলো কি ভাইয়া? মেনি। আর অলিগো শব্দের অর্থ কি জানো তোমরা? অলিগো নাম শুনছো আগে কখনো? অলিগো শব্দের অর্থ সাম। অলিগো শব্দের অর্থ কি? সাম, মানে কিছু। তাহলে কয়েকটা মনোস্যাকারাইড মিলা যদি তুমি হইলো কার্বোহাইড্রেট মানে কোন একটা শর্করা তৈরি করো, ওটাকে কি বলবো? অলিগোস্যাকারাইড। এটা অ্যাকচুয়ালি এটার ভ্যালু আছে। যদি এরকম 3 থেকে 10 কার্বন যদি থাকে ওটাকে বলে মনোস্যাকারাইড। আর 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলা তৈরি করে কি? অলিগোস্যাকারাইড। বুঝো বিষয়টা, বুঝো। 3 থেকে 10 কার্বন মিলা কি মনোস্যাকারাইড। একটা মনোস্যাকারাইড তৈরি করতে 3 থেকে 10 কি লাগে? কার্বন লাগে। আর একটা অলিগোস্যাকারাইড তৈরি করতে কি 3 থেকে 10টা মনোস্যাকারাইড লাগে। আমার কথা বুঝতে পারছো? এটা কি দেখি তো আমরা, এটা কি 1 2 3 4 5 6 7 9 10, এটা একটা অলিগোস্যাকারাইড। দেখছো একদম কাটাকে। আরেকটা কার্বন বাড়াইলে এটা কি হয়ে যাবে? পলিস্যাকারাইড হয়ে যাবে। কথা বুঝতে পার মানে আরেকটা কার্বন না, আরেকটা মনোস্যাকারাইড। এখানে যদি আরেকটা মনোস্যাকারাইড ঢুকাই দাও তাহলে এটা কি হয়ে যাব? পলিস্যাকারাইড হয়ে যাবে। কারণ কি? পলি মানে হইলো মেনি, অনেকগুলা বলতে কতগুলা? 10-এর বেশি মনোস্যাকারাইড মিলে কি তৈরি করে? পলিস্যাকারাইড। আর যদি 10-এর কম হয় ওটাকে কি বলবা? সাম, অল্প একটু কিছু, তখন এটা কি বলবো? অলিগোস্যাকারাইড। তাহলে ভাই এগুলো তো কার্বোহাইড্রেট না, শর্করা না। তাহলে শর্করা তৈরির ফ্যাক্টরি কই? গলগি বডিতে। গলগি বডিতে কি হয়? শর্করা অনেক বেশি পরিমাণে তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা হলো ধর একটা লিপিড মলিকিউল, এটা হলো প্রোটিন মলিকিউল। এটা কই থেকে আসতে পারে ভাইয়া? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসতে পারে। কারণ কি? প্রোটিন কই থেকে আসে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা কই থেকে আসতে পারে ভাইয়া? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসতে পারে। কারণ লিপিড কই থেকে আসে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে পলিস্যাকারাইড, হ্যাঁ, এই পলিস্যাকারাইডে তুমি ধরো লাগাই দিলা ওর লগে, তাহলে এটার নাম কি হইব? দেখো প্রোটিনের সাথে তুমি গ্লাইকো শব্দের অর্থ কি জানো? গ্লুকোজ থেকে আসছে। অ্যাকচুয়ালি গ্লাইকো বলতে বোঝায় শর্করা। গ্লুকোজ কি একটা শর্করা না? তো গ্লাইকো শব্দটা কই থেকে আসছে? গ্লুকোজ থেকে আসছে। আমরা কিন্তু পড়ছিলাম এগুলা যে প্রোটিনের সাথে আমি কি লাগাইলাম? শর্করা লাগাইলাম, তাহলে এটা কি হয়ে যাইব? গ্লাইকো। এখানে গ্লাইকো শব্দটা বলতে কি বোঝায়? শর্করা বোঝায়। এটা গ্লুকোজ থেকে আসছে। গ্লুকোজ কি একটা শর্করা। আচ্ছা, আর যদি এরা লিপিডের সাথে লাগে তখন এটা কি বলবা? গ্লাইকো লিপিড। ঠিক আছে? আমি বলছিলাম গ্লাইকো প্রোটিন আর প্রোটিও গ্লাইকানের মধ্যে পার্থক্য কি বলো তো? পরিমাণ বেশি থাকবে। গ্লাইকো প্রোটিনের মধ্যে প্রোটিনের পরিমাণ কি থাকে? বেশি থাকে। আর প্রোটিও গ্লাইকানের মধ্যে কি? গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ বেশি থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো। এটা হলো ভিটামিন কে আর হলো ভিটামিন সি সঞ্চয় করে। ভিটামিন কে কি করে আমি তোমারে বলি। আমাদের যে রক্তচঞ্চন হয় না, এই রক্তচঞ্চনের জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী।
এগুলোর বলে ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং মানে তো বুঝো, ব্লাড ক্লটিং মানে কি, রক্ত তঞ্চন। এই ক্লটিং ফ্যাক্টরের অনেকগুলো ফ্যাক্টর দেয়, তোমার বইয়ে 13টা দেওয়া আছে। 13টার মধ্যে এমনি দেওয়া আছে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4, বুঝতে পারছো? তো আমাদের ভিটামিন কে মনে রাখবা 2, 7, 9, 10 এই ক্লটিং ফ্যাক্টরগুলার মডিফিকেশন বা ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ করার জন্য দায়ী ভিটামিন কে। কি 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 ক্লটিং ফ্যাক্টর, কোন কোন ক্লটিং ফ্যাক্টর ভাইয়া? 2, 7, 9, 10 এটা মনে রাখো, হ্যাঁ। 2, 7, 9, 10 ক্লটিং ফ্যাক্টর মডিফাই করার জন্য দায়ী বা অ্যাক্টিভ করার জন্য দায়ী। কারণ ভিটামিন কে যদি তোমার বডিতে না থাকে তাহলে কী হবে বলো তো? ফ্যাক্টর 2, 7, 9, 10 কি অ্যাক্টিভ হবে না। তোমার কি তখন রক্ত তঞ্চন হবে নাকি হবে না? হবে না। এই কারণে ব্লিডিং বাইরে যায়। ভিটামিন কে এর অভাবে কী হয়? রক্তক্ষরণ হয়, পড়ছো না ছোটোবেলায়? ব্লিডিং বাইরে যায় ভিটামিন কে। কেন ব্লিডিং বাইরে যায়? কারণ ভিটামিন কে কী করে? ক্লটিং ফ্যাক্টরগুলোরে কী করে? অ্যাক্টিভ করে। আচ্ছা, আরেকটা হলো ভিটামিন সি। ভিটামিন সি ভাই কোলাজেন ফাইবার তৈরিতে হেল্প করে। কোলাজেন ফাইবার মানে কি জানো? বডিতে 2 ধরনের ফাইবার আছে, একটা হলো কোলাজেন ফাইবার আর একটা হলো কি ইলাস্টিন ফাইবার। ফাইবার মানে কি? তন্তু। এখন কোলাজেন ফাইবার হলো এমন একটা তন্তু যেটা হলো সুতার মতো, আর ইলাস্টিন ফাইবার হলো এমন একটা তন্তু যেটা রাবারের মতো, রাইট, যেটা রাবারের মতো। দুইটাই কি ফাইবার না ভাইয়া? দুইটাই তো তন্তু। মানে ফাইবার মানে তো বুঝো সুত, মানে তোমার তন্তুর মতো দেখতে। তো কোলাজেন ফাইবার আর ইলাস্টিন ফাইবারের মধ্যে পার্থক্য কী ভাইয়া? তুমি যদি সুতা টানো, সুতার কি ইলাস্টিসিটি আছে? নাই, সুতা বাড়বে না, সো এটারে কোলাজেন ফাইবার বলে। আর ইলাস্টিন ফাইবারের কি থাকবো? ইলাস্টিসিটি থাকবো। কোলাজেন ফাইবারের আরেকটা নাম হলো হোয়াইট ফাইবার, কারণ এটার কালার কি? সাদা। ইলাস্টিন ফাইবার আরেকটা নাম কি? ইয়েলো ফাইবার, কারণ এটার কালার কি? হলুদ। এগুলো আমরা পড়বো, আরও পড়বো। লিগামেন্টে ইলাস্টিন ফাইবার থাকে, আর ওই টেন্ডনে কি থাকে? কোলাজেন ফাইবার থাকে। টেন্ডন কি দেখতে সাদা না? দেখছো কখনো টেন্ডন? মানে পিকচারে দেখছো, দেখতে একদম সাদা না। টেন্ডনে যদি তুমি ইলাস্টিন ফাইবার দিতা কি হইতো বলো তো? কেন টেন্ডনে হইলো কোলাজেন ফাইবার দিল বলো? দেখো টেন্ডন কি করে? পেশির সাথে কি করে? বোনসে কানেক্ট করে। ধরো আমার বাইসেপস মাসলের যে টেন্ডন আছে, এটা ধরো বাইসেপস মাসলের টেন্ডন, এটা যায় এই বোনসের সাথে কানেক্ট হইলো। এখন আমি যখন বাইসেপস সংকুচিত করি তখন এই মাসল সংকুচিত হয়, টেন্ডন কিন্তু কোনো মানে সংকুচিত হয় না, তো সুতার মতো। তাহলে টেন্ডন হইলো জাস্ট এটা এই মাসলটারে এটার লগে কানেক্ট করছে। এখন মাসলটা সংকুচিত হইলে এই টেন্ডনটা কি করে? এটারে টান দেয়। দেখো মাসল যখন সংকুচিত হয়, এটা যখন এরকম ছিল এখান থেকে এই দিকে আসে, তখন টেন্ডনটারেও কি টান দিয়ে এই দিকে আনে, আর টেন্ডনের সাথে যুক্ত হাড্ডিটারেও কি টান দিয়া এদিকে আনে। কথা বুঝতে পারছো? এখন হইলো টেন্ডন যদি ভাই কোলাজেন ফাইবার না হয়ে ইলাস্টিন দিয়ে হইতো তাহলে কি হইতো বলো তো? মাসল সংকুচিত হইতো, আর এটা তো রাবারই, তাহলে রাবারের মতো এটা ওই কী হয়ে যেত? এক্সপ্যান্সাইল হয়ে যেত। কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো যে কেন টেন্ডন হইলো কি? কোলাজেন দিয়ে তৈরি। আর লিগামেন্ট কি ভাই? একটা হাড়ের সাথে আরেকটা হাড়ে লাগায়, মানে একটা বোনসের সাথে কি আরেকটা বোনসকে কানেক্ট করে। এখন একটা বোনসের সাথে আরেকটা বোনসের মধ্যে কিন্তু ভাই অনেক জয়েন্ট মুভমেন্ট হয়, রাইট? এখন তুমি যদি ভাই জয়েন্ট মুভমেন্ট করো, এই জায়গায় যদি তুমি এই টেন্ডনের মতো শক্ত ফাইবার, সুতার মতো ফাইবার দিয়ে আটকায় রাখো, ওর কি জয়েন্ট মুভমেন্ট করা সম্ভব? ওর কি এরকম হবে? হবে না। তাহলে এখানে কি দিতে হইব? রাবার দিতে হইব, যাতে কি জয়েন্ট মুভমেন্ট ইজিলি কি করতে পারে। আমার কথা বুঝতে পারছো? যাই হোক, কোলাজেন ফাইবার তৈরি করতে হেল্প করে। কোলাজেন ফাইবার কই থাকে ভাই? আমাদের বডির সব জায়গায় কোলাজেন ফাইবার থাকে। কোলাজেন ফাইবার হইলো ভাই এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়ালের সবচেয়ে বড় উপাদান। এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়াল মানে বুঝো, ধরো এটা হলো প্রত্যেকটা টিস্যুর 2টা পার্ট আছে। কি কি পার্ট আছে বলো তো প্রত্যেকটা টিস্যুর? মনে রাখবা প্রত্যেকটা টিস্যু, আজকে থেকে মনে রাখবা প্রত্যেকটা টিস্যুর 2টা কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট ভাইয়া বলো তো? একটা হইলো সেলস, ধরো এটা একটা টিস্যু, এই টিস্যুর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে বলো? একটা হইলো কি? সেলস। আরেকটা কি বলো তো? এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়াল। মানে কি সেলের বাইরে? এক্সট্রা সেলুলার মানে কি সেলের বাইরে যে ম্যাটেরিয়ালগুলো থাকে, তাহলে এটা হলো এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়াল। এই এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়ালের মধ্যে কি থাকতে পারে বলো তো? পানি থাকতে পারে। মেইনলি কি থাকে? পানি থাকে। বিভিন্ন প্রোটিন থাকে। এই প্রোটিন থাকার কারণে কি হয়? এই এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়ালটা কি হয়? একটু ভিসকাস হয়। ভিসকাস মানে বুঝো, একটু জেলির মতো হয়। কথা বুঝতে পারছো? একদম তরল হয় না, একটু কি হয়? দেখো পানি তো পুরাপুরি তরল, পানি কি পুরাপুরি তরল। এখন পানির মধ্যে যদি তুমি কোনো পদার্থ দাও, তাহলে পানিটা আস্তে আস্তে কী হইব? ঘন হইব না? ঘন হইতে হইতে আস্তে আস্তে কী হইব? একটু সেমি সলিড হয়ে যাবো না? মানে সেমি লিকুইড হয়ে যাবো না? তো সেমি লিকুইড হইলে
যদি সেমি লিকুইড হয় তখন এটা কি একটু ভিসকাস লাগে, আর ওইটার উপরে আবার কি থাকে জানো, এরকম ফাইবার থাকে, কোলাজেন ফাইবার থাকে। কথা বুঝতে পারছো? তাহলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এটা কি গঠন করে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। তাহলে প্রত্যেকটা টিস্যুর ভাই কয়টা কম্পোনেন্ট আছে বলো তো? দুইটা, একটা হলো কি সেল আর একটা কি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কেন বলে মনে রাখবা, যে কোনো সেমি সলিড কিছুরে ম্যাট্রিক্স বলে। কথা বুঝতে পারছো? যে কোনো সেমি সলিড কোনো একটা জিনিস মানে যেটা একটু ভিসকাস জেলির মতো, যেমন প্রোটোপ্লাজম, ওটারও কিন্তু একটা ম্যাট্রিক্স বলে। কথা বুঝতে পারছো? সো ওইগুলোরে ম্যাট্রিক্স বলে। তো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে কী থাকে, পানি থাকে, প্রোটিন থাকে, আর কি থাকে, কোলাজেন ফাইবার থাকে। আমাদের চামড়ার নিচে কোলাজেন ফাইবার থাকে, আমাদের গামে কি থাকে, কোলাজেন ফাইবার থাকে। এগুলো কি করে, আমাদের বডির টাফনেস দান। টাফনেস মানে হলো কি জানো, মানে আমাদের বডির হলো তোমার স্ট্রাকচার দান করে। কথা বুঝতে পারছো? এখন যদি ভিটামিন সি না থাকে, কোলাজেন ফাইবার তৈরি হইব না। কোলাজেন ফাইবার না তৈরি হইলো তোমার এই যে বডির যে স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলো কী হয়ে যাব, ফাইবার নাই, তাহলে কী হয়ে যাব, উইক হয়ে যাব। কথা বুঝতে পারছো? আমাদের যে ব্লাড ভেসেল আছে, এই যে ব্লাড ভেসেল না, এটা ব্লাড ভেসেলের ওয়ালে কি থাকে বলো তো, কোলাজেন ফাইবার থাকে। কোষ তো থাকে, প্লাস কি থাকে, ব্লাড ভেসেলের ওয়ালে কোলাজেন ফাইবার থাকে। এখন কোলাজেন ফাইবার যদি তৈরি না হয়, তাহলে ব্লাড ভেসেলের ওয়ালের কি স্ট্রাকচারটা কি প্রিজার্ভ থাকবো? এই স্ট্রাকচারটা কীভাবে প্রিজার্ভ থাকবে, নাকি হইলো ব্লাড ভেসেলের ওয়ালটা অনেক থিন হয়ে যাইব? থিন হয়ে যাইব। তাহলে থিন ওয়ালের মধ্যে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি কি বাড়বে নাকি কমবে বলো তো? বাড়বে। কথা বুঝতে পারছো? এই কারণে এই ভিটামিন সি এর অভাবে কি হয়, স্কারভি রোগ হয়। কেন হয়? কোলাজেন ফাইবার সিনথেসিস হয় না, ব্লাড ভেসেলগুলো কি হয়ে যায়, থিন হয়ে যায়, ইজিলি কি হয়, ব্লিডিং। স্কারভিতে পড়ছো না, গাম ব্লিডিং হয়, তো স্কারভিতে কি হয়, গাম ব্লিডিং শুরু হয়। আমার কথা বুঝতে পারছো? সো এই হলো কোলাজেন ফাইবার কাহিনী। গোলকি বডি মোটামুটি আমাদের শেষ। শুনো তোমরা একটু ভাই দেখাইছো, হ্যাঁ